বাংলাদেশে আজ উদযাপিত হচ্ছে দেশটির স্বাধীনতা যুদ্ধে বিজয়ের সুবর্ণ জয়ন্তী। শুনব আন্তর্জাতিক পরিমণ্ডলে 1971 সালের যুদ্ধকে কেন ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখা হয়। ভারতের কলকাতা থেকে যুদ্ধ পরিচালনা করত মুজিবনগর সরকার। ওই শহরের তরুণ প্রজন্ম বাংলাদেশকে কিভাবে দেখছে? ভাষার ভিত্তিতে একটা গোটা দেশের, একটা জাতির আত্মপরিচয় তৈরি করা বা জাতি পরিচয় বা জাতিসত্তার প্রশ্নটার সঙ্গে ভাষার প্রশ্নটাকে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখা, এটা বাংলাদেশ পেরেছে। 50 বছরে বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে শুনবেন একটি বিশেষ আলোচনা। তবে শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছে পুলক গুপ্ত। তুরস্কে লাগামহীন মুদ্রাস্ফীতি এবং তুর্কি মুদ্রা লিরার মূল্যপতন অব্যাহত থাকার মধ্যেই দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আবারও কমিয়ে দিয়েছে। এ নিয়ে গত 4 মাসে সুদের হার 4 বার কমানো হলো। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ানের অর্থনৈতিক সংস্কারের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট এরদোয়ান তার নীতির পক্ষে বক্তব্য তুলে ধরে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। বাল্টিক এবং ইউরোপিয়ান ইউনিয়নে মধ্য ইউরোপের সদস্য দেশগুলোর নেতারা এক সম্মেলনে বলেছেন, এই জোট রাশিয়ার কাছ থেকে নানা দিক থেকেই আক্রমণের মুখে পড়েছে এবং মস্কোর উপরে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। লাতভিয়ার প্রধানমন্ত্রী রাশিয়ার ভুয়া তথ্য, জ্বালানির মূল্য, ইইউ শরণার্থীদের সীমান্তের দিকে ঠেলে দেয়া এবং রাশিয়ার সাথে ইউক্রেনের সীমান্তে হাজার হাজার রুশ সৈন্য মোতায়েনের কথা উল্লেখ করেন। যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার 2.5% বৃদ্ধি করেছে। ব্যাংক অফ ইংল্যান্ড বলছে, মুদ্রাস্ফীতির হার 5% বেশি, যা ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তারের চাইতেও বেশি উদ্বেগের কারণ। এই সিদ্ধান্তে বিনিয়োগকারীরা বিস্মিত হয়েছেন। তারা ভেবেছিলেন যে সুদের হার হয়তো অপরিবর্তিত থাকবে। ফ্রান্সে ব্যক্তিগত তথ্য বিষয়ক নজরদারি সংস্থা চেহারা দিয়ে পরিচয় শনাক্ত করার প্রতিষ্ঠান ক্লিয়ার ভিউকে নির্দেশ দিয়েছে যেন তারা ফ্রান্সে বসবাসরত মানুষের তথ্য সংগ্রহ ও ব্যবহার বন্ধ করে। নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, ক্লিয়ার ভিউয়ের কার্যক্রম আইনত বৈধ নয় এবং তারা ব্যক্তিগত তথ্য বিষয়ে ইউর আইন ভঙ্গ করছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ক্লিয়ার ভিউ বলে থাকে যে মানুষের মুখের চেহারা সংক্রান্ত তাদের তথ্য ভাণ্ডার সবচেয়ে বড়। তারা এসব তথ্য সামাজিক মাধ্যম এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করে। লিবিয়ায় আগামী সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাজধানী ত্রিপলির বিভিন্ন এলাকায় সশস্ত্র গ্রুপগুলো সক্রিয় হয়ে ওঠায় সেখানে উত্তেজনা বেড়ে গিয়েছে। সামরিক বাহিনীর একজন কমান্ডারকে বরখাস্ত করার পর সশস্ত্র ব্যক্তিরা কয়েক ঘন্টার জন্য প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও করে রেখেছিল। এই ঘটনার ভিডিও থেকে ত্রিপলির লোকজনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। বাংলাদেশে আজ উদযাপিত হচ্ছে দেশটির স্বাধীনতা যুদ্ধে বিজয়ের সুবর্ণ জয়ন্তী। রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার 50 বছর উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বর্ণাঢ্য সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকায় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগ দিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যখন স্বাধীনতা ঘোষণা করে, তখন থেকে 9 মাসের যুদ্ধে গেরিলা যুদ্ধই ছিল মুখ্য। কিন্তু ডিসেম্বরের শুরুর দিকে ভারত যখন পাকিস্তানের বিপক্ষে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন মুক্তিবাহিনীর ভূমিকা অনেকটাই আড়ালে চলে যায়। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই যুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখা হয়। 9 মাস ধরে চলা যুদ্ধে বাংলাদেশের মুক্তিবাহিনীর শক্তি কেমন ছিল, আর এ যুদ্ধে কেনই বা ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে পরিচিত হয়ে উঠেছিল? বিস্তারিত শুনুন আকবর হোসেনের এই প্রতিবেদনে। 1971 সালে যুদ্ধে বাংলাদেশ ফোর্সেসের আওতায় ছিল নিয়মিত বাহিনী এবং গেরিলা যোদ্ধারা। এছাড়াও ছিল বিভিন্ন আঞ্চলিক বাহিনী এবং ভারতের দ্বারা নিয়ন্ত্রিত বাংলাদেশ লিবারেশন ফোর্স, যেটি মুজিব বাহিনী হিসেবেই পরিচিত ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষকরা বলছেন, ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত গেরিলা যোদ্ধাদের নিবন্ধিত সংখ্যা 1,05,000-এর মতো ছিল। এছাড়া নিয়মিত বাহিনীর সদস্য সংখ্যা ছিল 15,000 এবং বিভিন্ন আঞ্চলিক বাহিনীর সদস্য সংখ্যা ছিল প্রায় 60,000। এর পাশাপাশি মুজিব বাহিনীর সদস্য সংখ্যা ছিল 6,000-এর মতো। তখন নিয়মিত বাহিনীর সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক অবসরপ্রাপ্ত মেজর শামসুল আরেফিন বলছেন, পাকিস্তানি বাহিনীকে পর্যদুস্ত করার পেছনে মুক্তিবাহিনীর ভূমিকাই ছিল মুখ্য। এটাই একটা বড় অংশ যুদ্ধের, যারা একটা ভীতি, পাকিস্তান সেনাবাহিনীর জন্য ভীতি তৈরি করেছে। মানে তারা কোথাও যেতে পারত না, শুধু
পাকিস্তান সেনাবাহিনীর নয়, ওদের সঙ্গে যে আনুষঙ্গিক বাহিনীগুলো ছিল, রাজাকার, আলবদর, এদেরকে কন্টেইন করার জন্য এই বাহিনীটা খুব ইফেক্টিভ ছিল। তার কারণ ধরেন যেটা রেগুলার ফোর্স ছিল, এরা রেগুলার ব্যাটালিয়নের হিসেবে যুদ্ধ করে জায়গা দখল করেছে, জায়গাটাকে ধরে রেখেছে। গ্রামগঞ্জে কিন্তু এই ফোর্সটা খুব কম ঢুকেছে। আপনার গেরিলা বাহিনী এরা গ্রামে 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 গিয়ে একটা ঘাঁটি গড়েছে, কোনো জায়গায় ওরা রাজাকার ক্যাম্পের উপরে আক্রমণ করেছে, আবার ফিরে এসেছে, আবার কোনো একটা পুল ভেঙে দিয়েছে। এইগুলো করে এরা একটা ভীতি সঞ্চয় করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত জড়িয়ে পড়ার বিষয়টি ছিল তখন শুধুই সময়ের ব্যাপার। ডিসেম্বরের ৩ তারিখে ভারত সে যুদ্ধে জড়িয়ে পড়ার পর মাত্র ১৩ দিনের যুদ্ধে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিকভাবে তখন এটি ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবেই দেখা হচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সাবেক অধ্যাপক মেঘনা গুহ ঠাকুরতা বলছিলেন কেন এই দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছিল। যখন 3 ডিসেম্বর ইন্ডিয়া ডিক্লেয়ার করে যুদ্ধ, সেটা একটা কনভেনশনাল ওয়ার, কিন্তু সেটারই কিন্তু সারেন্ডারটা হয়েছিল, মানে পাকিস্তান কে সারেন্ডার করার পেছনে মানে ঢাকায় যে সেরেমনিটা হয়েছিল সেটা মূলত সই করেছিল ইন্ডিয়া এবং পাকিস্তান, কিন্তু ওখানে উপস্থিত ছিলেন মিত্রবাহিনী। এই মিত্রবাহিনী কথাটা বাইরের ইউরোপিয়ান পশ্চিমা দেশের মিডিয়াতে আসে না। এটা নিয়ে আগে যে লেখালেখি হয়নি তা না, তবে এটা খুব লোকাল এবং আঞ্চলিক হিসেবে থেকে গেছে। আন্তর্জাতিকভাবে এটাকে নিয়ে আবার লেখালেখি শুরু করতে হবে। বাংলাদেশের ভেতরে এটিকে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখা হয় না। তারা মনে করেন ভারত এই যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছিল, কিন্তু যুদ্ধ ছিল মূলত এখানকার মানুষের। ভারত সরাসরি এই যুদ্ধে না জড়ালেও বাংলাদেশ স্বাধীন হতো, তবে আরও সময় লাগত বলে মনে করেন অনেকেই। মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত মেজর শামসুল আরিফিন বলছেন, ভারত যখন এই যুদ্ধে জড়িয়েছিল ততদিনে ৮০% কিংবা তার চেয়ে বেশি এলাকা মুক্ত করেছিল মুক্তিযোদ্ধারা। আমরা যখন মুক্তিযুদ্ধের বিষয়টা দেখি তখন আমরা বলি যে যুদ্ধটা আমরা করেছি, ভারতীয় সেনাবাহিনী আমাদের সহযোগিতা করে। এই অংশে যে যুদ্ধটা হয়েছে এখানে মুক্তিবাহিনী প্রধানত যুদ্ধ করেছে। তারা ভারতীয় বাহিনী যখন ইনভলভ হয়েছে 3 ডিসেম্বরের পরে, তখন তারাই স্বীকার করে যে 80-85% এলাকা মুক্ত ছিল, মুক্তিবাহিনী মুক্ত করেছে। গবেষকরা বলছেন ১৯৭১ সালে যুদ্ধকে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখা হয় তখন বাংলাদেশের গেরিলা যুদ্ধের বিষয়টি আড়ালে পড়ে যায়। পাশ্চাত্যের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য জোরালো কোনো প্রচারণা কিংবা গবেষণামূলক কাজ হয়নি বলে জানাচ্ছেন গবেষকরা। আর সে কারণেই এটি এখনও অনেকের কাছেই ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবেই রয়ে গেছে। আকবর হোসেন, ঢাকা থেকে। এখানে একটা ভুল স্বীকার করছি। ব্যাংক অফ ইংল্যান্ডের সুদের হার 0.25% বাড়িয়েছে, কিন্তু একটু আগে বিশ্ব সংবাদে 2.5% বলার কারণে দুঃখ প্রকাশ করছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গে এলে ভারতের, বিশেষ করে কলকাতার প্রসঙ্গ চলে আসে। ওই শহরেই অবস্থান করে যুদ্ধ পরিচালনা করত মুজিবনগর সরকার। আবার কলকাতাতেই গড়ে উঠেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বুদ্ধিজীবী এবং কয়েক লাখ শরণার্থীও আশ্রয় নিয়েছিলেন পশ্চিমবঙ্গে। কিন্তু 50 বছর পরে সেই কলকাতা কতটা মনে রেখেছে মুক্তিযুদ্ধকে? সেখানকার তরুণ প্রজন্ম কিভাবে দেখে বাংলাদেশের বিজয় দিবসকে? বর্তমানের বাংলাদেশ নিয়ে তাদের মনোভাবই বা কী? তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে চেষ্টা করেছেন কলকাতায় আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী। মধ্য কলকাতার যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি তার ঠিকানা 8 নম্বর শেক্সপিয়ার সরণি। 50 বছর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই রাস্তার নাম ছিল থিয়েটার রোড। এই বাড়িটিই ছিল অস্থায়ী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকারের প্রধান দপ্তর। 71 সালের 16 ডিসেম্বর শুধু এই বাড়ির অভ্যন্তরে নয়, গোটা কলকাতায় ফেটে পড়েছিল উল্লাসে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় উৎসবে। সেদিন যে প্রজন্ম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ জয়ে উৎসব করেছিলেন তারা অনেকেই আজ নেই বা অতি প্রবীণ হয়ে গেছেন। কিন্তু কলকাতার তরুণ প্রজন্ম বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্বন্ধে কতটা জানে? কলকাতার এক ছাত্র আকাশ শেখ বলছিলেন, আমাদের টেক্সট বই তো আমাদেরকে খানিকটা এটা আর কি ভুলভাল পড়ানো হয়েছে। লড়াইটা তো ওখানে তৈরি হয়েছে, তৈরি হওয়ার পরে তো রেজিস্ট্যান্সটা ফুল ফোর্সে, তখন মিলিটারি টু মিলিটারি ক্ল্যাশ হয়েছে। গুরুত্বটা যদি এরকমভাবে দেওয়া হতো
যে বাংলাদেশের স্ট্রাগলে আমরা পার্টিসিপেট করেছি, তাহলে আমার মনে হয় অনেকটা বেটার হতো। যে 16ই ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস, সেদিনই ভারতেও পালন করা হয় বিজয় দিবস। তবে তা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ের যতটা, তার থেকেও বেশি 71-এর ভারত পাকিস্তান যুদ্ধ জয়ের আনন্দে। কলকাতার ছাত্রী শ্রেয়া কর্মকারের কাছে জানতে চেয়েছিলাম, দুটি বিজয় দিবস একই দিনে পালিত হয়, তার কাছে কোনটার গুরুত্ব বেশি? যেহেতু আমি ভারতীয়, আমার কাছে আমার দেশের বিজয়টাও আমার কাছে যথেষ্ট প্রাউডের ব্যাপার, বাট তার থেকে বেশি আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে একটা দেশের লিবারেশন। কারণ ভারত, বাংলাদেশ, এই দুটো দেশই জানে যে যখন একটা কান্ট্রি ইন্ডিপেন্ডেন্ট হয় না, তাকে কত রকমের প্রবলেমসের মধ্যে দিয়ে যেতে হয়। আরেক ছাত্রী রাপ্তি রুদ্র বলছিলেন, যে ভাষা নিজের পরিচয়ের একটা মূল স্তম্ভ, তা নিয়ে যারা লড়াই করে স্বাধীন হয়েছে তাদের বিজয়কেই তিনি বেশি গুরুত্ব দিতে চান। আমাদের ভাষা হচ্ছে আমাদের পরিচয়ের একটা মূল স্তম্ভ বলা যেতে পারে। যেখানে ভাষা নিয়ে প্রতিনিয়ত মানুষ নিপীড়িত হচ্ছিল, সেই রকম মানুষের পাশে যখন আমাদের দেশ দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করেছে নিজেদের মতো হয়ে উঠে দাঁড়ানোর, আমি সেই জন্যে বাংলাদেশের লিবারেশন যুদ্ধটাকে একটু বেশি গুরুত্ব দেব। জৈব প্রযুক্তি নিয়ে গবেষণা করেন সাত্যকী মজুমদার। তার কথায়, ভাষা আর জাতিগত পরিচয়ের লড়াইকে যতটা মেলাতে পেরেছে বাংলাদেশ, তা এই প্রসঙ্গে ভারতের সাফল্যের থেকে অনেক বেশি। তারা লড়াই করে আনতে পেরেছেন যে ভাষার ভিত্তিতে একটা গোটা দেশের, একটা জাতির আত্মপরিচয় তৈরি করা, বা জাতি পরিচয় বা জাতিসত্তার প্রশ্নটার সঙ্গে ভাষার প্রশ্নটাকে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখা, এটা বাংলাদেশ পেরেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই গবেষক ঝিলাম, যিনি শুধু একটি নামই ব্যবহার করেন, তিনি বলছিলেন, আমাদের এখানকার ইতিহাসও অনেক বেশি করে তারা সেখানে, মানে আমরাও যতটা না আগলে রাখতে পেরেছি, সেখানে হয়তো সেই ভারতের স্বাধীনতা সংগ্রাম বা তেভাগা আন্দোলনের ইতিহাস বাংলাদেশে অনেক বেশি তারা যত্ন করে রেখেছে। মানে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলে দেখা যায় যে সেখানে ইলামিত্রর কথা রয়েছে, সেখানে প্রীতিলতার কথা রয়েছে, যেটা আমাদের এখানকার কোনো জাদুঘরে হয়তো গিয়ে সেখানে আমরা পাই না। আরেক তরুণ ছাত্র জুলফিকার আহমেদের কথায়, শুধু মুক্তিযুদ্ধের ইতিহাসে আটকিয়ে থাকলে চলবে না। বাংলাদেশি নিজের বন্ধুদের থেকে কথা বলি, তো এরা ভারতের প্রতি এখন অব্দি ওরা কৃতজ্ঞ নিজের মানে প্রকট করে এই বিষয়টা নিয়ে, কি তখন ইন্ডিয়ার যে মানে প্রধানমন্ত্রী ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধীজি, উনি ইন্টারভিউ করেছিল। কিন্তু আমাকে লাগছে কি এই যে সিগনিফিক্যান্সটা এখন শুধু এই ইতিহাসে থাকলে হবে না, ওটাকে কেমন করে আগে নিয়ে যেতে হবে। এই ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপকরা পশ্চিমবঙ্গের আলোকপ্রাপ্ত অংশের মানুষ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এদের সম্যক জ্ঞান বা স্বচ্ছ চিন্তা ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের বহু মানুষই যে মুক্তিযুদ্ধের তাৎপর্য বা তাতে কলকাতার অবদান ইত্যাদি বিষয়ে অবগত নন, সেই প্রমাণ একাধিকবার পাওয়া গেছে। এর একটা কারণ যদি হয় পাঠ্য বইতে সেই সময়ের ইতিহাস বিশেষ না থাকা, অন্য আরেকটি কারণ হলো কলকাতায় মুক্তিযুদ্ধের প্রায় কোনো ইতিহাসই সংরক্ষিত না থাকা। অমিতাভ ভট্টশালী, কলকাতা থেকে। আপনাদের জানিয়ে দেই, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ শ্রোতাদের চিঠিপত্র নিয়ে অনুষ্ঠান প্রীতিভাজনেশুর পরিবর্তে শুনতে পাবেন একটি বিশেষ আলোচনা। প্রীতিভাজনেশু প্রচারিত হবে আগামী শনিবার আমাদের রাতের অনুষ্ঠানে। আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। এবারে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গত 50 বছরে দেশটির প্রাপ্তি আর অপ্রাপ্তি নিয়ে একটি বিশেষ আলোচনা ঢাকা স্টুডিও থেকে পরিবেশন করছেন আকবর হোসেন। আকবর। মিজান, ধন্যবাদ আপনাকে। আলোচনার জন্য টেলিফোনে এখন আমার সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাবেরী গায়েন এবং বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই কাবেরী গায়েন, আপনার কাছে আসে যে বাংলাদেশ জুড়ে আজ উৎসব হচ্ছে, বিভিন্ন জায়গায়, প্রত্যন্ত এলাকাতেও হচ্ছে, স্বাধীনতার বিজয়ের 50 বছর। তো এই জায়গাটাতে বাংলাদেশে সেলিব্রেট করার জায়গা কতটা, আর হতাশার কি কোনো জায়গা আছে কিনা, আপনি যদি 50 বছরের দিকে ফিরে তাকান? ধন্যবাদ। অবশ্যই একটা দেশ মানে ভয়াবহ আত্মত্যাগের ভিতর থেকে আসলে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আসলে আমাদের স্বাধীনতা হয়েছে, এবং 50 বছরে যদি আমরা ফিরে তাকাই তাহলে আমরা দেখবো যে অর্জনের জায়গাটি অনেক। সেই যে 70-এর দশকের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনৈতিক বলেছিলেন যে এটা হচ্ছে তলাবিহীন ছুরি এবং এটা আমাদের বয়ে বেড়াতে হবে, সেই জায়গা থেকে আজকের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো অর্থনীতি এবং সামাজিক উন্নয়নে একটি ধারাবাহিকতা আমরা দেখতে পাই। বিশেষ করে আমি বলতে চাই এখানে যে জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম বৈঠকের 40তম প্লেনারি সভায় এবছর বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা দেওয়া হয়েছে।
এবং এটা 2026 সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে। এবং এই বর্তমান পরিকল্পনা অনুযায়ী যদি চলে তাহলে 2031 সালে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং 2041 সালে উচ্চ আয়ের উন্নত দেশে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আমরা যদি 170 দশকের দিকে তাকাই, যখন স্বাধীন হয়েছিল তখন দারিদ্র্যের হার ছিল 80%, বর্তমানে 20%। মাথা পিছু আয় ছিল $100, এখন $2,554, বা হয়তো তার চেয়ে তো কিছু একটা বেশি। এখন তখন বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল না, এখন অনেক বেশি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে এটাকে বলা হচ্ছে, বাংলাদেশকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট মিরাকল কিংবা ডেভেলপমেন্ট প্যারাডাইস, সাউথ এশিয়ান পাওয়ার হাউস, নানা নামে অভিহিত করা হচ্ছে। কাজে এটা হচ্ছে খুব গুণের জায়গা। আমি যদি অন্য আরেকটু জায়গায় কথা বলি, সামাজিক সূচকের দিকে যদি তাকায় তাহলে আমরা দেখবো যে শিক্ষার প্রসারের দিক থেকে অনেক পরিবর্তন হয়েছে। লিটারেসি রেট যেখানে ছিল 74 সালে 26.8%, সেটা এখন বেড়ে 74.7%। শিশু এবং মাতৃ মৃত্যুর হার অনেক কমেছে। যার রাজনৈতিক ক্ষমতায়নের দেশ থেকে বলা হচ্ছে সাউথ এশিয়ার মধ্যে, বিশেষ করে আমি বলবো যে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2020 অনুযায়ী এটাকে প্রথম স্থানে ধরা হচ্ছে। তার মানে আপনি বলছেন যে 50 বছরে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে সূচকগুলোতে বাংলাদেশ বেশ ভালো করেছে এবং সেটাই সেলিব্রেট করার জায়গা। আচ্ছা, জি, আপনার কাছে বিশ্ব পরিসরেও কিন্তু তারা কাজ করেছে। আপনি দেখেন রোহিঙ্গাদের আশ্রয়ের ক্ষেত্রে কথা বলেন, যদি দুর্যোগ মোকাবেলার কথা বলেন, শান্তি রক্ষার জন্য বিভিন্ন দেশে আমাদের মানে বাহিনীরা প্রশংসিত হচ্ছেন। কিন্তু যে জায়গাটি হচ্ছে আমাদের হতাশার জায়গা, সেটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতাটা নেই। এবং এটা যে নেই আজকে থেকে না, শুধু একদম শুরু থেকেই নেই। বাংলাদেশে আপনি যদি 1991, 1996 এবং 2008 নির্বাচনকে বাদ দিলে ভোট কারচুপির অভিযোগ, দুর্নীতি এবং মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হয়নি এমনটা কিন্তু কোনো সময় ছিল না। এবং সবশেষ যে দুটি জাতীয় নির্বাচন 2014 এবং 2018, এই নির্বাচন কিন্তু খুবই বিতর্কিত। বাক স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতার কথা যদি বলেন, সেখানে আমরা সেই জায়গাগুলো প্রশ্নের মুখে পড়েছে। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো কাবেরী জ্ঞান। আমি একটু ফাহমিদা খাতুনের কাছে যেতে চাই। ফাহমিদা খাতুন, শুনছিলেন যে হেনরি কিসিঞ্জারের যে বাস্কেট কেস থিওরি, সেখান থেকে বাংলাদেশ বহুদূর এগিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই উন্নয়ন কতটা সুষম? এটা কি শহর কেন্দ্রিকই হয়েছে নাকি শহর গ্রাম মিলিয়ে হয়েছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়নের পাশাপাশি আমরা যদি দেখি যে উন্নয়নটা কিভাবে সমাজে বঞ্চিত হয়েছে, তাহলে দেখব যে এখানে আসলে সুষম বন্টন অর্জিত হয়নি। আমাদের যে স্বাধীনতার মূল মন্ত্র ছিল, যেটার ভিত্তিতে বাংলাদেশ হয়েছে, যে একটি সুষম, একটি জাস্ট এবং অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ ব্যবস্থা, সেখানে কিন্তু এত অর্জনের পরেও একটি ঘাটতি রয়েছে। এবং এই বৈষম্যটা বিভিন্ন পর্যায়ে, আপনি বলছেন গ্রাম এবং শহর, নারী পুরুষ, তারপরে শুধু বিভিন্ন অঞ্চল, পশ্চিম এবং পূর্ব, এবং তারপরে আছে যে সমাজের বিভিন্ন উপর এবং নিচে যারা রয়েছে। তো এই যে বিভিন্ন ধরনের এই বৈষম্যের মাত্রাটা অর্থাৎ বহুমাত্রিক একটা বৈষম্য, এবং যে দরিদ্র, আমাদের দারিদ্র্যের অনুপাত এবং দরিদ্রর জনগণের সংখ্যা, সেটিও কিন্তু ব্যাপকভাবে কমেছে। কিন্তু তারপরেও আমরা যদি দেখি যে দারিদ্র্য একটি বহুমাত্রিক বিষয় এবং দারিদ্র্যের বহুমাত্রিকতাটা বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। আমরা যদি দেখি বৈষম্যের প্রথম একটি বিষয়, যেটি হচ্ছে যে সমাজের উঁচু স্তরের 5% হাতে আমাদের মোট জাতীয় সম্পদের, দেশের আয়ের কিংবা জাতীয় ওয়েলথ যেটাই বলি, তার প্রায় 28% এই 5% জনগণের হাতে রয়েছে। আর নিচের 5% হাতে কিন্তু মাত্র 0.23%, অর্থাৎ সেখানে 1% না। এটি একদিকে, অর্থাৎ এবং বৈষম্যের যে বিভিন্ন সূচক, সেটাকে আমরা জিনি কোএফিসিয়েন্ট, তার মানে হচ্ছে যে উন্নয়ন বা অর্থনৈতিক সামাজিক অগ্রগতি হলেও বঞ্চনার জায়গাও রয়ে গেছে সেখানে। অনেক বঞ্চনার জায়গাটা রয়েছে এই জন্য যে এখানে সবাই সমানভাবে সুযোগটা পায়। এখন
আপনার আয় যদি করতে হয় কিংবা সুযোগ যদি পেতে হয়, তাহলে সেটা আমার কর্মসংস্থান সৃষ্টি হলো কিনা এবং কর্মসংস্থানের মাধ্যমে সবার আয় পেলাম কিনা, এবং যারা কর্মসংস্থান পাচ্ছে না, যারা এমনকি শ্রম বাজারে অংশগ্রহণ করার জন্য যাদের সক্ষমতা নেই, তাদের জন্য কি সামাজিক সুরক্ষাও রয়েছে কিনা, সেটিও কিন্তু একটা বড় প্রশ্ন এখানে ঘাটতি। আচ্ছা, যে আপনার কাছে আবারও আসবো কাবেরী গায়েন, আপনি গণতন্ত্রের প্রসঙ্গ টেনেছেন। বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হচ্ছে সেটি নিয়ে বেশ জোরালো অভিযোগ রয়েছে এবং সবাই দেখতেও পাচ্ছে কি হচ্ছে। একটা কথা বলা হয় যে উন্নয়ন নাকি গণতন্ত্র, এবং এই গণতন্ত্রের বিনিময়ে যে উন্নয়নের কথা একটা ধারণা নিয়ে আসা হয়েছে, উন্নয়নের যে মূল্যটা দেওয়া হচ্ছে সেটা কি বেশি হয়ে যাচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আমি মনে করি আসলেই বেশি হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে বাংলাদেশের যে প্রথমে স্বাধীনতাটা হয়েছিল, সেখানে যে মানুষের মানবিক মূল্যবোধের কথা বলা হয়েছিল, ন্যায় বিচারের কথা বলা হয়েছিল, সেই জায়গাটি আসলে আমরা দেখতে পাচ্ছি না। একটু আগে আমির আবাস কথাটি বলছিলেন যে উন্নয়নের ক্ষেত্রে প্রচুর বৈষম্য রয়েছে, এবং মানে যদি আপনি গণতান্ত্রিকতার কথা বলেন তাহলে দেখবো যে আমরা ধারাবাহিকভাবে আসলে 1973 সাল থেকে যে নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচনী প্রক্রিয়া আমাদের নির্বাচন কমিশন গুলো কখনো সবকিছুতে দাঁড়াতে পারেননি। আমাদের বিচারিক প্রক্রিয়া নিয়েও কিন্তু আমাদের অনেক সময় আমরা অভিযোগ শুনতে পাই। বাক স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতার যে জায়গাটি, সেই জায়গাটিও মারাত্মকভাবে ঝামেলাপূর্ণ হয়ে আছে। আপনি যে কথাটি বলছেন যে উন্নয়নের সাথে ঝামেলা আছে কিনা, এটা কিন্তু একটা রিসেন্ট ফেনোমেনন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলছেন যে উন্নয়ন হলেই হচ্ছে, কিন্তু আজকে যে ওয়েস্টের যে জায়গা থেকে যে বুদ্ধ ডেমোক্রেটিক সিস্টেম যেখান থেকে এসছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানবাধিকার এবং আপনি যদি ঈশ্বরের কথা বলে উন্নয়ন, তারা কিন্তু দুটোরই একটা সমন্বয় ঘটাতে পেরেছিলেন, এবং যে কারণে ইউরোপের যে উন্নয়নের যে মডেলটাকে আজকে প্রশংসা করা হয়, সেই প্রশংসা অনেক হয়তো প্রশ্ন তুলবেন তাদের পিছনে উপনিবেশিক জায়গা ছিল, বা কিন্তু রিফাইনমেন্টের মাধ্যমে তারা যে জায়গাটিতে এসেছে সেখান থেকে দেখা যাচ্ছে যে উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সেটা করা সম্ভব, মানবাধিকারকে নস্যাৎ না করেও করা সম্ভব। আচ্ছা, সেই প্রসঙ্গে আমরা আসছি, সেই প্রসঙ্গে আমরা একটু পরে আসবো। ফাহমিদা খাতুনের কাছে একটু জানতে চাই যে এই যে বলা হয় যে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা শক্তিশালী হয়নি, এই শক্তিশালী করার যে ধারণা, এটা মূলত বলা হয় যে প্রতিষ্ঠান যদি গড়ে ওঠে তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে, এবং যে অভিযোগটা আসে যে বাংলাদেশে আসলে প্রতিষ্ঠানও সেভাবে শক্তিশালীভাবে গড়ে ওঠেনি গত 50 বছরে। এই জন্য কাকে উদ্যোগ নিতে হবে, কে নিবে, কে করবে এগুলো? প্রাথমিকভাবে এটা অবশ্যই সরকারের দায়িত্ব। যে রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখনই কিন্তু তাদের দায়িত্ব হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, যাতে প্রতিষ্ঠানগুলো দক্ষভাবে এবং আনবায়াসড ভাবে কিন্তু কাজ করতে পারে। এবং সেটা কিন্তু আপনার শুধুমাত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠান না, সেটা শুধুমাত্র নির্বাচন কমিশন না কিংবা দুদক না, আপনার অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, অর্থনীতির সাথে জড়িত কিংবা সামাজিক উন্নয়নের সাথে, সেইগুলোর কিন্তু শক্তিশালীকরণটাও খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি বলি যে আমাদের কেন্দ্রীয় ব্যাংক কিংবা জাতীয় রাজস্ব বোর্ড কিংবা আমাদের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, এই সমস্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানও যদি শক্তিশালী করা না হয় এবং সেই সমস্ত প্রতিষ্ঠানের দুর্বলতাগুলো দূর করার জন্য সংস্কার যদি না করা হয়, তাহলে কিন্তু সেই সমস্ত প্রতিষ্ঠানের ভিতরেও নানান ধরনের সমস্যা আসতে পারে। ফাহমিদা খাতুন, খুব ছোট করে যদি জবাব দেন, খুব ছোট করে একটা বিষয় জানতে চাই যে গণতন্ত্র ছিল না বা নেই, তারপরেও অনেক দেশ বেশ উন্নতি করেছে, বা এই অঞ্চলেই বহু দেশ রয়েছে যারা বেশ ভালো উন্নতি করেছে গণতন্ত্র ছাড়াও। তো সেই গণতন্ত্র এখানে এই উদাহরণটি প্রায় আনা হয়, এবং যে অর্থাৎ বলা হয় যে গণতন্ত্র ছাড়াই উন্নয়ন সম্ভব। যে সমস্ত দেশের উদাহরণ দেওয়া হয়, দু একটি দেশ, তাদের দেশে কিন্তু একটা আমরা যেটাকে বলি বেনোভেলেন্ট মানে ডেমোক্রেসি, কি বলে ডেমোক্রেটিক বেনোভেলেন্ট অটোক্রেসি কিংবা কল্যাণমুখী একটা একনায়কতন্ত্র। কিন্তু সেখানেও কিন্তু এর মানে এই না যে যাচ্ছে তাই করবে। সেখানেও যদি কোনো ধরনের অপরাধ, কারো বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সেটা কিন্তু তার দলের ভেতর থেকেও প্রচন্ড ভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়, বিধান করা হয়, এবং সেখানে তারা
নেতারা থাকে উচ্চ পর্যায়ে রাষ্ট্র পরিচালনার কাজে, তারা কিন্তু অত্যন্ত মানব কল্যাণের জন্য নিবেদিত থাকে। তো সেইটা এবং সেটা তাদের একটা মডেল তৈরি হয়ে আছে। কিন্তু আমাদের মতো একটা দেশে যেখানে আমরা গণতান্ত্রিক ভাবেই গড়ে উঠেছি, এই গণতন্ত্র থেকে পিছনে ওই ধরনের মডেল চিন্তা করার কোনো প্রশ্নই ওঠে না। আপনার কাছে আবারও আসবো ফাহমিদা খাতুন। আমি কাবেরী জ্ঞানের কাছে জানতে চাই, কাবেরী জ্ঞান, আপনি মানবাধিকারের কথা বলছিলেন এবং অতি সম্প্রতি বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ, আমি যেটা স্যাংশন তারা দিয়েছে কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপরে, র্যাব প্রতিষ্ঠানের উপরে, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে কথা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত পদক্ষেপটা আসতে হলো একটি বাইরের দেশ থেকে। এখানকার সিভিল সোসাইটি বা এখানকার যারা মানবাধিকার সংস্থাগুলো, তারা এই বিষয়টাকে কতটা মানুষের সামনে আনতে পেরেছে এই বিষয়গুলোকে, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় বাংলাদেশের যে সমস্ত মানবাধিকার সংস্থাগুলো কাজ করে এবং বিভিন্ন এনজিও যারা কাজ করেন তারা বলে আসছেন, কিন্তু এখন যদি এমন হয় যে নিরঙ্কুশ ক্ষমতা হয়ে যায় যখন কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে, তখন তারা কিন্তু এই জাতীয় মতামতকে উপেক্ষা করতে থাকেন। এটা দুঃখজনক যে আমেরিকা থেকে এই জাতীয় একটি পদক্ষেপ এসেছে, কিন্তু এখানে আমি মার্কিন যুক্তরাষ্ট্র করেছে বলেই যে এটাকে খুব কেবলমাত্র বিষয়টা তো এমন নয়। যেমন যুক্তরাষ্ট্রের যে গণতন্ত্র সম্মেলনে নিমন্ত্রণ না পাওয়া নিয়ে খুব কথা হচ্ছে, সেখানে তারা যে কথাগুলো বলছেন যে ডিফেন্ডিং এগেইনস্ট অথরিটারিয়ানিজম, এখানে আমার মনে হয় যে চায়নার সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত দেশ সম্পর্কে, যেমন শ্রীলঙ্কাকে, আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে যে বাংলাদেশের সিভিল সোসাইটির ভূমিকা এই 50 বছরে কতটা ডেভেলপ করেছে। আমি বলবো যে তারা কিন্তু বলছেন, কিন্তু সে বলাই হচ্ছে একটা কাজ হচ্ছে তা না। এবং যে কথাটা আমি বললাম যে যখন একটা রাজনৈতিক দল চ্যালেঞ্জের মুখোমুখি না হয় এবং তার যখন কোনো একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য থেকে না যায়, তখন কিন্তু তাদের মধ্যে সবকিছু অস্বীকার করবার একটা প্রবণতা থেকে যায়। কাজে প্রতিবাদ হচ্ছে না এটা না, প্রতিবাদ হচ্ছে, কিন্তু সেই প্রতিবাদটা আমলে নেওয়া হয়নি, এবং হয়নি বলে কিন্তু আজকে বিশ্ব পরিসরে এসে আমাদের এই জাতীয় জায়গাগুলোতে পড়তে হচ্ছে। আচ্ছা, জি ফাহমিদা খাতুন, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের অনেক অর্জন আছে, অবশ্যই আছে 50 বছরে, যেটা আপনারা বলছিলেন অর্থনৈতিকভাবে, কিন্তু মানবাধিকার, গণতন্ত্র কিংবা এই যে সিভিল সোসাইটির ভূমিকা, এই সমস্ত বিষয়গুলো যদি শক্তিশালীভাবে গড়ে না ওঠে, তাহলে এই স্বাধীনতার সুফল ভবিষ্যতে আমাদেরকে কি দিবে? আর আমরা সামনের দিকে কোথায় যেতে পারবে বাংলাদেশ? আমরা যেটা একটু আগে বললাম যে এত উন্নয়নের পরেও কেন আমাদের বৈষম্যটা বাড়ছে, এবং বৈষম্যটা আমাদের একদিকে মাথা পিছু আয় বাড়ছে, অন্যদিকে বৈষম্য বাড়ছে, অন্যদিকে অতি ধনীদের সংখ্যাও বাড়ছে। সুতরাং এই ধারাটা তো পরিষ্কার করে বলেই দিচ্ছে, এবং পৃথিবীর বহু দেশেই যখন এত বেশি বৈষম্য হয় তখন কিন্তু আর সমাজটা এগোতে পারে না। তখন একটা সময় গিয়ে সেখানে এক ধরনের বিস্ফোরণ হয়, মানুষের মধ্যে একটা প্রতিবাদ সৃষ্টি হয়। আমি আরেকটি আগের প্রশ্নের ব্যাপারে খুব সংক্ষেপে, আমাদের হাতে 10-15 সেকেন্ড সময় আছে, কথা বলছেন। সিভিল সোসাইটির বয়সটা তো একটু রাজনৈতিক দলের তুলনায় অনেকটাই ক্ষীণ থাকে, কারণ সিভিল সোসাইটি একটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দুঃখিত, এখানেই থামাতে হচ্ছে ফাহমিদা খাতুন, আপনাকে আমাদের হাতের সময় একেবারেই শেষ হয়ে গেছে। কাবেরী জ্ঞান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এখন শ্রোতাদের ফিরিয়ে নিচ্ছি লন্ডনে মিজানুর রহমান খানের কাছে। ধন্যবাদ আকবর। অনুষ্ঠান শেষ করার আগে সংবাদ শিরোনাম। বাংলাদেশে আজ উদযাপিত হচ্ছে দেশটির স্বাধীনতা যুদ্ধে বিজয়ের সুবর্ণ জয়ন্তী। হেইতির পুলিশ বলছে দেশটিতে গত অক্টোবর মাস থেকে যে 12 জন মিশনারিকে একটি সশস্ত্র গ্রুপ আটকে রেখেছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র এবং কানাডার আরও 5 জনকে মুক্তি দেওয়া হয়েছে। আগামীকালের অনুষ্ঠান প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।